এবং আমরা আশঙ্কা করছি সামনের দিনগুলো খুব বাম্পি রাইড হবে, দেশে আন্দোলন হতে পারে, সংঘাত হতে পারে, যদি পলিটিক্যাল রেজলিউশন না হয়। এখন পলিটিক্যাল রেজলিউশন করতে হবে, সেটা সরকারকে নিজের স্বার্থেই করতে হবে, এবং সেটাতে না করলে দেশে পলিটিক্যাল ভারসাম্য থাকবে না, অর্থনৈতিক ভারসাম্য থাকবে না। আওয়ামী লীগ গুপ্ত মিছিল করে আস্তে আস্তে গুপ্ত হামলার দিকে চলে যাবে, পুলিশকে হুমকি দিবে, নিজেরাও টর্চার হবে, দেশেরও ক্ষতি হবে। এবং যেহেতু তাদেরকে আপনি রাজনীতি করতে দিচ্ছেন না, সেই জন্য তাদের আন্দোলনগুলো একটা আদর্শিক বিপ্লব, একটা আদর্শিক আন্দোলনের রূপ পাবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি কমল পূর্ণিয়া, আপনাদের স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত এই আলোচনা অনুষ্ঠান খোঁজ খবরে। আপনারা জানেন আমাদের প্রতিটি অনুষ্ঠানে একজন অতিথি থাকেন এবং তার বিশ্লেষণ আমরা অনেকদিন পর আবার আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, বাংলাদেশের আন্দোলনের পরিচিত মুখ মিস্টার শাহীন হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। শাহীন ভাই, আপনাকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি। বেশ বোধহয় প্রায় 3-4 মাস পর আপনাকে আমরা পেলাম আবার। সেটাই সরাসরি আলাপে ঢুকতে চাই। আলাপের প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্জিও গোরের ট্যুর, আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ ট্যুর, তার ট্যুরের পর আলোচনা বেশ জমে উঠেছে। বিশেষ করে সার্জিও গোরের একটু একটু ব্যতিক্রমী ঘটনা যে ইন্ডিয়ার বাংলাদেশে যিনি হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তার মিটিং হয়েছে এবং এই মিটিং এর সূত্র ধরে নানা খোঁজ খবর জামাত ইসলামী রিয়াকশন দিচ্ছে, আমির বলছে যে এই মিটিংটা কি দুই দেশের বিষয় নিয়ে আলাপ হয়েছে কিনা। এরপর সোশ্যাল মিডিয়ার জোর খবর যে দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সঙ্গে মিটিং করে তিনি আবার দিল্লি ছুটে গেছেন, দিল্লিতে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত সূত্রে এরকম খবর আছে। পুরো বিষয়টি আসলে কি ঘটছে, এই ব্যতিক্রমী ঘটনা কেন ঘটলো, আপনার কি মনে হয়? আমি আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ। আমরা খুব দুঃখজনক ভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নালাইজেশন অফ ইন্টারনাল পলিটিক্স। এটা আগেও ছিল, 2005-6 সালেও হয়েছিল। এখন আমরা দেখছি সার্জিও গোর, উনি আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ বিশেষ দূত, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। খুব তার আগমনটা অত্যন্ত নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। যেটি আপনি বললেন, প্রথার ভিন্ন করে কাস্টমস কনভেনশনের বাইরে গিয়ে তৃতীয় একটি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে এসে আলোচনার এক পর্যায়ে ডিনার বাতিল করে আরেকটি দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিং করলেন। এইটা আমরা কখনো অন্য কোনো দেশে সেভাবে শুনিনি। অর্থাৎ কোনো একটি বিষয়ে আমেরিকা এবং ইন্ডিয়া আলোচনা করছে, কোনো একটি বিষয়ে আমেরিকা এবং ইন্ডিয়া পারস্পরিক অপিনিয়ন জানতে চাচ্ছে। সেটা হতে পারে আওয়ামী লীগের রিভাইভাল ইনক্লুসিভ পলিটিক্স, সেটা হতে পারে শেখ হাসিনার ডিসেম্বরে আসার ঘোষণার একটি কাউন্টার ইফেক্ট কি হতে পারে বা কিভাবে এটা হতে পারে, অথবা রাষ্ট্রপতি নিয়েও হতে পারে, যদিও সেটা আমরা মনে করি না কখনোই আমরা ওই জায়গায় যাবো যে আমাদের রাষ্ট্রপতি কি হবে সেটাও অন্যরা আলোচনা করে দেবে। আসলে আওয়ামী লীগের আমলে তো একটা একতরফা ভোট হয়েছিল, সেজন্য জাতিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউনিট সরকার এসে জাতিটাকে দুভাগে ভাগ করে ফেলতো সম্পূর্ণ, এবং জাতি এখনো মুক্তিযুদ্ধের সপক্ষে এবং মুক্তিযুদ্ধের বাইরে এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা ভেবেছিলাম জনাব তারেক জিয়া, উনি তারুণ্য উজ্জীবিত, অত্যন্ত নির্যাতিত, ওয়েস্টার্ন ফিলোসফি শিখে উনি দেশে এসে উনি ইনক্লুসিভ রাজনীতির পথ ওপেন করবেন। আমরা দেখলাম যে না, দিন পার হচ্ছে কিন্তু বিএনপি ইনক্লুসিভিটির দিকে যাচ্ছে না। স্বভাবতই ইনক্লুসিভিটি তো একটা অর্গানিক বিষয়, যখন আপনি চেপে রাখবেন, হতে দিবেন না, তখন বিভিন্ন ভাবে হবে। যখন একটি মোটামুটি শক্তিশালী দল, যাদের সার্টেন পার্সেন্টেজ অফ পিপলের উপর হোল্ড আছে, তাদেরকে আপনি রাজনীতি করতে দিবেন না, তারা চেপে থাকার দল না, তারা বেরিয়ে আসবে। এবং তাদের যদি দরকার ছিল একটি আদর্শিক কজ, যদি ওদেরকে রাজনীতি করতে না দেওয়া হয়, সে আদর্শিক কজটি তারা কাজে লাগাতে পারবে। পাশাপাশি তারা জুলাই আন্দোলনের পরাজিত শক্তি, কিন্তু আমরা দেখেছিলাম তারপরে যে অ্যান্টি আওয়ামী বিশাল ফেনোমেনা ছিল, সেটা চির ধরেছে। জনগণের একটা অংশ আওয়ামী লীগের পক্ষে ছিল, তারা ফিরে এসেছে। আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভস তৈরি হচ্ছে, আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা কাজ করছে। অনলাইনে একটা বিশাল পার্সেন্টেজ আওয়ামী লীগ ওন করছে বা আওয়ামী লীগ বিরোধীদের বিরোধিতা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি মনে করি আওয়ামী লীগ তার প্ল্যাটফর্ম ফিরে পেতে যাচ্ছে। কি প্রক্রিয়ায়, কতটুকু, এটা বলা মুশকিল, বাট খুবই অত্যাসন্ন বলে মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসছে।
জি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বললো, দেখলাম যে আওয়ামী লীগ কিছুকে দিচ্ছে বাইরে থেকে, কিন্তু আওয়ামী লীগের সেই হিম্মত নাই। উনি বলছেন যে আওয়ামী লীগের এটা বলা মুশকিল, আওয়ামী লীগের হিম্মত নাই এটা বলা যাবে না। তার কারণ আমরা তো দেখেছি আওয়ামী লীগ ফিরে এসেছে বারবার। আওয়ামী লীগ তো পাকিস্তান বিরোধী আন্দোলন করেছে, আওয়ামী লীগ 75-এর 15ই আগস্টের পরে 21 বছর পরে হলেও ফিরে এসেছে। এদেশের গণতান্ত্রিক সমস্ত আন্দোলনে আওয়ামী লীগের কন্ট্রিবিউশন আছে। 14 সাল থেকে আওয়ামী লীগকে আপনি একভাবে দেখছেন, সেটার জন্য আওয়ামী লীগের দায় আছে। 14 সালের আগ পর্যন্ত আওয়ামী লীগের যে 50 বছরের ইতিহাস, বাংলাদেশ স্বাধীন করার ইতিহাস, মুসলিম লীগকে ইরিলেভেন্ট করে ফেলার ইতিহাস, 54-র যুক্তফ্রন্ট করার ইতিহাস, পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের ইতিহাস, 62-র ইতিহাস, 66-র ইতিহাস, 69, 70, 71, বাংলাদেশ থাকলে তো আওয়ামী লীগের ঐতিহাসিক রিলেভেন্স আছে। দেন বাকিটা নির্ভর করছে বর্তমান সরকারের সফলতা ব্যর্থতা। আমরা দেখেছি 19 সরকার বেটার কোন ডেলিভারি দিতে পারেনি, এবং আমরা দেখলাম যে বর্তমান বিএনপি গভর্নমেন্ট জ্বালানি সংকটে পড়ছে, গ্যাস সংকটে পড়ছে, অর্থনৈতিক সংকটে পড়ছে। এর সাথে যদি পলিটিক্যাল সংকট থাকে, বর্তমান সরকারও বেটার ডেলিভারি দিতে পারবে না। যখন সরকাররা, রাজনৈতিক দলরা বেটার ডেলিভারি দিতে পারবে না, স্বাভাবিকভাবেই অতীত দলগুলোর রিলেভেন্স ফিরে আসবে। শ্রীলঙ্কাতে ফিরে আসছে। শ্রীলঙ্কায় তো আন্দোলনে পালিয়ে যাওয়া দল তারা এখন ক্ষমতায় আছে, দেশ চালাচ্ছে, যদিও তারা কিন্তু সে সময় মানুষ হত্যার কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না। সেদিক থেকে আমি তো মনে করি আওয়ামী লীগের রিলেভেন্সটা বাড়ছে, তবে ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরে আসবে এটা আমরা বলতে পারি না। আবার যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগ ফুসকি দিচ্ছে, সত্য, ফুসকি দিচ্ছে। গত জুন মাসে ফুসকি দিয়েছে প্রায় 29 বার, 29টা মিছিল দেখা গেছে আওয়ামী লীগের। তোফায়েল আহমেদের জানাজায় ব্যাপক লোক হয়েছে, আস্তে আস্তে ভয় কাটছে, এবং গাজীপুরে একটা মিছিল থেকে পুলিশকে হুমকি দিয়েছে, খবরদার আসবি না। হয়তো বা কোনো এক সময় দেখবেন হঠাৎ করে লক্ষ লক্ষ আওয়ামী লীগ রাস্তায় নেমে গেছে। নামলেই তারা সফল হবে আমি এটা বলবো না। দেশে এখনো তীব্র ইসলামিক শক্তি আছে, তাদের কাছে অসংখ্য ক্যাডার আছে। ইসলামিক শক্তি যদি তখন তাদের বিরুদ্ধে নেমে যায়, তাহলে দুটো জিনিস ঘটবে। ইসলামিক শক্তি বাংলাদেশে এক্সপোজ হয়ে গেল, যেটা সারা ওয়ার্ল্ড কিভাবে নিবে ইট টু সি। আরেকটা হচ্ছে এটা গৃহযুদ্ধের পায়তারা হলো। যখন গৃহযুদ্ধের পায়তারা হবে, তখন স্বাভাবিকভাবে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, বিদেশি শক্তি, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো, সেনাবাহিনী, পুলিশ, তারা রিয়াক্ট করবে, তারা এটাকে ঠেকানোর চেষ্টা করবে। এখন বর্তমান সরকার দেশকে যুদ্ধের দিকে নিয়ে যাবে না শান্তির দিকে নিয়ে যাবে? যদি আপনার কাছে শান্তিপূর্ণ আলোচনা করে সমাধানের পথ থাকে, তাহলে আপনি কেন দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেবেন? সেটি তো কখনোই কাম্য না। সেটি বর্তমান সরকারকে উপলব্ধি করতে হবে। আর শেখ হাসিনা অতীতে ফিরে আসছিল, 111-এর সময় ফিরে আসছিল, জিয়ার আমলের সময় ফিরে আসছিল, তখনও তার জীবনের ঝুঁকি ছিল। 21শে আগস্ট তাকে বোম মারা হয়েছে, তাকে মেরে ফেলা হতো। মেরে ফেলার পরে তিনি 22শে আগস্টে কিন্তু আবার ঠিকই রাজনীতি করেছেন। তবে হ্যাঁ, অবশ্যই 14 থেকে 24, 10 বছরে সরকার অসংখ্য বিতর্কিত কাজের কারণে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সে আগের আদর্শিক অবস্থানটা নাই। তবে তার আদর্শিক অবস্থান হারিয়ে গেছে, রিলেভেন্স হারিয়ে গেছে। তিনি বঙ্গবন্ধুর মেয়ে, আওয়ামী লীগের বর্তমানে সভানেত্রী। আওয়ামী লীগ যথেষ্ট জনপ্রিয় একটা দল, এখনো হার্ডকোর দল। সেদিক থেকে চিন্তা করলে আমি মনে করি তার ফিরে আসার সম্ভাবনা প্রবল। তবে তিনি যদি বাহিনী টাইনি নিয়ে একটা হিরোইক ভাবে ঢোকার চেষ্টা করে রোমান্টিসিজমের মাধ্যমে, ওটা তো কাম্য না। তিনি আলোচনার মাধ্যমে ঢুকবেন, সকলে আলোচনার দরজাটা ওপেন করতে হবে, এবং এরপরে তাকে সাবজেলে রাখা যেতে পারে, তার ট্রায়াল গুলো হবে। আওয়ামী লীগ ঢোকা মানেই তো আর আওয়ামী লীগ ক্ষমতায় আসে না। আওয়ামী লীগ ভিজিবল হওয়া মানেই তো আওয়ামী লীগ সরকারি দল হওয়া না, বিরোধী দল হওয়া না। আওয়ামী লীগ ভিজিবল হওয়ার অর্থ বর্তমানে আওয়ামী লীগকে একটা রাজনীতি দেওয়া হলো, যাতে তারা অগণতান্ত্রিক, অতি বৈপ্লবিক, অতি রোমান্টিক অ্যাডভার্চারিজম থেকে দূরে থেকে দেশকে সহযোগিতা করে। কিন্তু আপনি যদি তাদেরকে অ্যালাউ না করেন রাজনীতি করতে, আপনি যদি ভোটে তাদেরকে অংশগ্রহণে অ্যালাউ না করেন, তাহলে তাদের গুপ্ত সুপ্ত গেরিলা যুদ্ধ এগুলো ছাড়া তো আর কিছু করার উপায় থাকবে না, এবং সেটার জন্য তাদেরকে পুরোপুরি দায়ীও করা যাবে না। সেটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার অ্যাডভাইজাররা অত্যন্ত সুবিবেচনার সাথে বিচার করতে হবে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। জি।
সেন ভাই, আপনি যেটা বলছেন যে একটা আলাপ আলোচনা সমঝোতার পথ ওপেন হওয়া প্রয়োজন। এই যে দীনেশ ত্রিবেদী গোর বৈঠক, দীনেশ ত্রিবেদীর আবার দিল্লি ছুটে যাওয়া, তার সাথে শেখ হাসিনার দেখা হওয়ার আলাপ, এইসবের মধ্যে দিয়ে কি ভেতর ভেতর, যেমন আমরা এর মধ্যে ইন্ডিয়া থেকে একটা খবর পেয়েছিলাম যে বিএনপি সরকারের একজন বিশেষ দূত দিল্লিতে গিয়েছেন শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য। এই খবর আমরা গত সপ্তাহে পেয়েছি ভারতীয় সাংবাদিকদের মাধ্যমে। আমি সোর্সে বলি যে গৌতম লাহিড়ী, ভারতের সিনিয়র সাংবাদিক, তিনি আমাদের এখানে শোতে বলেছেন যে গত সপ্তাহে বিএনপির দিক থেকে একজন বিশেষ দূত দিল্লি পাঠানো হয়েছে। আপনি কি মনে করেন অলরেডি কোন সমঝোতার পথ ওপেন হয়ে গেছে এরকম কিছু? না না, ব্যাপারটা আমি মনে করি না। দেখুন, পশ্চিমা বিশ্ব শেখ হাসিনার বাংলাদেশে আসার ব্যাপারে অতি সহযোগিতা করার তো কোনো যৌক্তিক কারণ নাই। তাদের অ্যাক্টিভিটিসে আওয়ামী লীগেরও খুব উৎসাহিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, তারা ইনক্লুসিভিটির কথা বলেছে, এটা ন্যায় বিচারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে। আমাদের বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষের একটা অংশ এখন আওয়ামী লীগ করে, তারা বিগত ভোটে ভোট দিয়েছে, কেউ কেউ তারা ভোট দিয়েছে এই এক্সপেকটেশনে যে বাংলাদেশে সকল দল রিভাইভ হবে। একটা রাজনৈতিক দল রিভাইভ না হলে পলিটিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যায়। তার একটা উদাহরণ আমি দেই। এই জুলাই আগস্ট মাসে এনসিপির নেতৃবৃন্দ পথঘাটে অপদস্থ হচ্ছে, ধাওয়ার শিকার হচ্ছে, ঢিলের শিকার হচ্ছে, মারার শিকার হচ্ছে জুলাই মাসে। তার যে ভারসাম্য নাই। যখন ভারসাম্য থাকবে তখন একটা ডিভিশন হবে, তখন একটা প্ল্যাটফর্ম হবে, তখন জোট সবগুলো কাজ করবে। আওয়ামী লীগ না থাকার কারণে পলিটিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের নাট্যশিল্পী, গায়ক, গায়িকা, ক্রিকেটার, এক্সটেন্ডেড আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের বিশাল শক্তি, মুক্তিযোদ্ধা, তাদের সন্তানাদি, নাট্যকার, উদারপন্থী শিক্ষক, কমিউনিস্ট পার্টির লোকজন, এরা মিলে একটা বিশাল বলয় আছে। যারা মনে করে তাদের স্বার্থ রক্ষা, তাদের চেতনা রক্ষা, তাদের অধিকার রক্ষায় আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সেই জায়গাটা বিএনপি নিতে পারেনি, বিএনপি নিতে পারতো, সেই জায়গাটা বিএনপি নেয়নি। পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, অসংখ্য শিল্পীর নামে মামলা দেওয়া হচ্ছে, নাট্যশিল্পীর নামে মামলা দেওয়া হচ্ছে। এর ফলে ক্ষুব্ধ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, মৃত মানুষরা অনেকেই ভাবছে যে আওয়ামী লীগ থাকলে এই ভারসাম্যটা থাকতো, আওয়ামী লীগ থাকলে এই ভারসাম্যে দেশটা ভারসাম্যপূর্ণ হতো। সেই ভারসাম্যের জন্য অনেকেই মনে করছে আওয়ামী লীগের ফিরে আসা উচিত। আর অনেকে এটাকে নাৎসিবাদ, ফ্যাসিজমের সাথে তুলনা করছে। আসলে নাস্তিবাদ বা ফ্যাসিজমের সাথে তুলনা করা যাচ্ছে না কেন? ওটাতে একটা ইন্টারন্যাশনালাইজড ক্রাইম ছিল, বিভিন্ন দেশে ছড়িয়ে তারা এটা করেছিল। এবং তার তো প্রায় 6 লক্ষ ইহুদিকে মেরেছিল, 60 লক্ষ লোককে মেরেছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে লক্ষ কোটি লোক মারা গেছে। সেই ফ্যাসিজম আর এই ফ্যাসিজম তো এক না। সেই নাৎসি পার্টি, হিটলারের বা মুসলিনের পার্টি ফ্যাসিজম, সেইটা পার্টি আর আওয়ামী লীগ এক না। ওই পার্টিগুলো দেশ স্বাধীন করে নেই, ওই পার্টিগুলোর 50 বছরও নাই, গৌরব উদাহরণ নাই। বাংলাদেশে তো আওয়ামী লীগের 70 বছরের ইতিহাস, আরো বেশি। আমি সেই ক্ষেত্রে 70 বছরের ইতিহাসের মধ্যে আমি ধরে নিতে পারি 14 থেকে অনওয়ার্স তাদের অনেক ভুল আছে, অনেক কলঙ্কও আছে। সেই জন্য আপনি তার আগের 50 বছরের ইতিহাস তো মুছে ফেলতে পারবেন না। আর তাদের ফলোয়ার্সরাও তো আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলে চলে যেতে আগ্রহী না। দেশের একটা অংশের মানুষ এখনো আওয়ামী লীগকে চাচ্ছে। যদি কেউ না চেত, তখন একটা দল, তখনও একটা দল এক্সিকিউটিভ অর্ডার লাগে না, বাই ডিফল্ট অটোমেটিক আস্তে আস্তে সেটা বাতিল হয়ে যায়। মুসলিম লীগ যখন পাকিস্তান স্বাধীন হলো, মুসলিম লীগ সেই সময় নতুন পাকিস্তানের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। দ্রুত সেই গ্যাপটা ফিল আপ করেছে আওয়ামী লীগ, দ্রুত সেই গ্যাপটা ফিল আপ করেছে পাকিস্তান পিপলস পার্টি। এবং আস্তে আস্তে মুসলিম ইরিলেভেন্ট হয়ে গেছে, ডিফাউন্ড হয়ে গেছে, রিডান্ডেন্ট হয়ে গেছে, মুছে গেছে। ওটা এক্সিকিউটিভ অর্ডার লাগেনি। আর আপনি যখন বাংলাদেশে এখনো আমি মনে করি আওয়ামী লীগের সমর্থকরা তারা অন্য কোনো দলে ভোট দিতে বা অন্য কোনো দলে যেতে আগ্রহী না। তারা আওয়ামী লীগই করতে চায়। মাঠে ঘাটে ওয়ার্ডে তাদের কমিটি আছে, লোকজন আছে, এবং তারা শেখ হাসিনার প্রতিও লয়েল। এই বাস্তবতাটা মেনেই তো কৌশল নিতে হবে। আওয়ামী লীগ এখনো ভিজিবল হয়নি। বৈধভাবে যদি ভিজিবল হয় তারা অফিস করবে, তারপরে একসময় ভোট হবে, ভোটে তারা সরকারি দল হবে। এই আশঙ্কা, এই শঙ্কা এখন করার কোনো কারণ নাই। একটা আন্দোলনের পতনের পরে এত দ্রুত কোনো সরকার সরকারি দল করতে পারে না সেই দলটি। কিন্তু রাজনীতি করার অধিকার তাদেরকে দিতে হবে। তাদের বিচার জনগণের ভোটে হবে, তাদের বিচার আদালতে হবে। একটা এক্সিকিউটিভ অর্ডারের খোঁচায় যদি তাদেরকে আটকে রাখা হয়
তারা এটাকে পলিটিক্যাল ক্যাশ করবে, বলবে যে আমরা ভোটে জিততাম, আমাদের অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সেই দিক থেকে রাজনীতির দরজা সবার জন্য খুলতে হবে। জি জি, সেখানে আমি এনসিপি প্রসঙ্গটা পরে যেতাম, আমি এই মুহূর্তে একটা জনসম্পৃক্ত ইস্যুতে আপনার কাছ থেকে একটু জানতে চাই। এটা হলো বাংলাদেশে গ্যাস এবং বিদ্যুৎ। আমি এই গত মাসের মধ্যে ম্যাক্সিমাম সময়টা আমি ঢাকার বাইরে ছিলাম, মফস্বলে ছিলাম। মফস্বলে যা দেখে এসেছি অকল্পনীয়। আমরা যারা অভ্যস্ত হয়ে গেছি নাগরিক জীবনে, তাদের পক্ষে মফস্বলে থাকা সম্ভব না, বিদ্যুৎ পরিস্থিতিটা এত নাজুক। ঢাকায় এসে আমি যেখান থেকে এখন আপনার সঙ্গে কথা বলছি, গত 1 মাস ধরে সেখানে গ্যাস নেই, ইলেকট্রিক চুলায় বিকল্প পদ্ধতিতে হোটেল থেকে রান্না করতে হচ্ছে। বিএনপি সরকার কি এই দুইটা ক্ষেত্রে আগের দুর্নাম কাঁধে নিচ্ছে বা ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে আপনি মনে করেন? এই দুই ক্ষেত্রে গ্যাস গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখন ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলো, সেইটা প্রস্তুতি রাখার মতো কোনো উপায় ছিল না। এখন গ্যাসের সংকট হচ্ছে, কারেন্ট থাকছে না, বিদ্যুৎ বিল অনেক বাড়ছে, সামনেও শুনছি এনার্জি প্রাইস বাড়াতে হবে ইন্টারন্যাশনাল প্রাইস বেড়ে গেলে। যখন আপনি এনার্জির প্রাইস দিচ্ছেন আবার এনার্জির সাপ্লাই দিতে পারছেন না, এইটা জনগণের মধ্যে বিভিন্নমুখী একটা ক্ষোভের সৃষ্টি করবে। একটা ক্ষোভ হচ্ছে আপনি অনেক টাকা নিচ্ছেন এনার্জির জন্য, 2 হচ্ছে এনার্জি নিরবিচ্ছিন্ন দিতে পারছেন না, 3 হচ্ছে এনার্জির দাম বাড়ার কারণে ইনফ্লেশন বাড়বে। এই ইনফ্লেশন বাড়লে জনরোষ অনেক বেশি বাড়বে। অলরেডি 8.5% ইনফ্লেশন, এটা দ্রুত 9.5 হবে, ডাবল ডিজিটে চলে যাবে। 10% ইনফ্লেশন হলে আপনার যে আয় হবে সেখান থেকে 10% টাকা চলে যাবে, আপনার আয় বাড়বে না কিন্তু খরচ 10% বেড়ে যাবে। তার মানে আপনার এসেনশিয়াল কমোডিটিসে কাট করতে হবে। এসেনশিয়াল কমোডিটিসে একটা এসেনশিয়াল কমোডিটিসে কাট করতে হবে। যদি এসেনশিয়াল কমোডিটিসে কাট করতে হয় তাহলে স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ হবে, আন্দোলনমুখী হবে। তখন যে কোনো রাজনৈতিক দল যে আন্দোলনের ডাক দিবে সেখানে জনসম্পৃক্ততা হবে। সেই আন্দোলন ট্যাকেল করা যে কোনো সরকারের জন্য খুব কষ্টকর হবে। আমরা মনে করি এই সমস্ত সমস্যার একটা সমাধান হতে পারে সকল দলকে রাজনীতি করতে দিলে, অনেকগুলো রাজনৈতিক প্রশ্নের সমাধান হয়ে যাবে। জি শ্যামে, সবশেষ প্রসঙ্গ, আমি আগে আপনি এনসিপির প্রসঙ্গ তুলেছেন। আপনি যেমন খুব সহমত আছেন যে আওয়ামী লীগ ফিরবে, অনেকেই অনেকেই মনে করেন, সাধারণ মানুষের ধারণা যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের ফিরতেই হবে। ঠিক এরকম ভাবে আপনি যদি বলি যে এনসিপির ভবিষ্যৎ, তাহলে আপনি কি বলবেন? নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনার দল জাতীয় পার্টি। আমরা এখন জানি সারা দেশে, বিশেষ করে উত্তরাঞ্চলে, তারপর কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলে, বরিশালে কিছু জায়গা, বৃহত্তর ময়মনসিংহে জাতীয় পার্টির এখন ওই যে আওয়ামী লীগের যেরকম একটা ভোট ব্যাংক জাতীয় পার্টির আছে। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি, এটা যদি আমি আপনার কাছে প্রশ্ন রাখি। জি ধন্যবাদ। এই একটু বাইরে একটু থামতে বলেন। জি, আমাদের যেটি হচ্ছে এনসিপির ভবিষ্যৎ, আমি মনে করি এনসিপির কাছে জুলাই আন্দোলনের অভিজ্ঞতাটা ছিল, জুলাই আন্দোলনের হিরোইজমটা ছিল, কৃতিত্ব একটা বড় অংশ ছিল, কিন্তু তারা এককভাবে ভোট করতে সাহস পেল না। অর্থাৎ তাদের মনে হয়েছে তারা এত বড় আন্দোলনের পরেও, আওয়ামী লীগের পতনের পরেও তারা ভোটে জিততে পারবে না। এবং তখন কাদম্বনি মরিয়া প্রমাণ করলো কাদম্বনি মরে নাই। অর্থাৎ আমরা সবসময় বলতাম এনসিপি জামাতের এক্সটেনশন, এনসিপি জামাতের অঙ্গ সংগঠন, দেখা গেল এনসিপি এক্স্যাক্টলি সেই কাজটাই করলো, তারা জামাতের সাথে অ্যালায়েন্স করলো। এবং এটা তারা দীর্ঘদিনের জন্য একটা জামাতি বা স্বাধীনতা বিরোধী বা একাত্তর বিরোধী আবহাওয়ার মধ্যে চলে গেছে। সো তাদের যে বিশাল সমর্থন বেশ ছিল সর্বদলীয়, সর্ব অংশীজনের, সেটা কমে ছোট হয়ে গেছে। এবং সামনেও সেটা খুব বেশি ভালো হতে পারবে না, কারণ তারা মন্ত্রী ছিল, অনেকে মন্ত্রী হিসেবেও তারা খুব দক্ষতা দেখাতে পারেনি, এমপি হিসেবেও এখনো পার্লামেন্টে বা বক্তব্যে বা তাদের কাজকর্মে তারা দেখাতে পারেনি। এবং তারা অযাচিত ভাবে অসংখ্য স্টেক হোল্ডারের সাথে তারা দ্বন্দ্বে জড়ায় পড়েছে। সে কারণে ভবিষ্যতে এনসিপি আমার মনে হয় না খুব বড় কিছু করতে পারবে, খুব ভালো কিছু করতে পারবে। আর বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশেই একটি দল পরপর 2বার আন্দোলন করতে পারে না। এনসিপির আহ্বানে ডাকে আর কোনো আন্দোলন হবে বলে আমার মনে হয় না।
তাদের ডাকে মানুষ আর নামবে না। তবে তারা যদি এখনো শুদ্ধাচার করে, শ্রদ্ধা জানায়, একাত্তরকে শ্রদ্ধা জানায়, অন্যান্য দলকে শ্রদ্ধা জানায়, তাহলে রাজনীতি তারা টিকে যেতে পারে। জাতীয় পার্টির 14, 18, 24 তিনটি ভোটে অংশগ্রহণ করার কারণে, যদিও জাতীয় পার্টি 14 সালে ভোট বর্জন করেছিল, আমি করেছিলাম, অনেকেই করেছিল, আমরা এমপি ছিলাম না 14 সালে, একটা রাজনৈতিক দায় জাতীয় পার্টির উপরে এসেছে। তবে জাতীয় পার্টি 26-এর ভোটে আবার কিন্তু অংশগ্রহণ করেছে, যে ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, কিন্তু জাতীয় পার্টি করেছে। জাতীয় পার্টি তার নিজস্ব রাজনীতি করছে, এবং জাতীয় পার্টি 26-এ বিএনপি এবং জামাত কারোর সাথে জোট করেনি, নিজস্ব এককভাবেই রাজনীতি করেছে, এককভাবেই ভোট করেছে, এবং তীব্র ঝুঁকি নিয়ে। এবং জাতীয় পার্টি সেই ঝুঁকির পরে আজকে অবতরণ করে টিকে আছে, দৃশ্যমান আছে, পালিয়ে যায়নি। জাতীয় পার্টি 24-এর আন্দোলনের পরে জাতীয় পার্টির কেউ পালিয়ে যায়নি। অর্থাৎ আমাদের সেই সৎ সাহসটা আছে যে আমরা এমন কিছু করিনি আমাদের পালিয়ে যেতে হবে। এখন ভবিষ্যৎ বাংলাদেশে যদি আপনি ভবিষ্যৎ সংসদ দেখেন, এদেশে জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া একটা সংসদ এখন চলছে, 4টি মুখ্য দলের 2টি দল নাই। এটা টেকসই সমস্যা হবে না, বাকি সমাধান হলো না। বাকি যে দলগুলো আছে তারাও প্রকৃত বিরোধী দল হতে পারছে না, প্রকৃত সরকারি দল হতে পারছে না। তবে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আছে, আওয়ামী লীগ প্রস্তাবে তারা একমত, হয়তো জাতীয় পার্টি প্রস্তাবে একমত, ফলশ্রুতিতে তারা ইভেন্চুয়ালি একটি দল, একটি জোট, একটি কাঠামো একটি জোট সংসদে আছে। তো আমরা মনে করি ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক সংসদের চাহিদা আসবে, এবং সেখানে জাতীয় পার্টির অংশগ্রহণের সুবিধা সমূহ সম্ভাবনা আছে। কারণ জাতীয় পার্টিটা করে খাওয়া দল, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা জাতীয় পার্টির আছে, রাষ্ট্র পরিচালনা করছে জাতীয় পার্টি, বিরোধী দল ছিল প্রায় 10 বছর। সেই জাতীয় পার্টি রিলেভেন্সি হারায়নি, তার ভোট ব্যাক সমর্থন আছে। যেহেতু জুলাই আন্দোলন পরবর্তী একটি সময়ের ভোট, এবং ভোটটি ইঞ্জিনিয়ারিং ছিল, ইউনুস গভর্নমেন্ট, বিএনপি, জামাত সকলে মিলে এই ভোটটা করে, ইলেকশন কমিশন সকলে মিলে এই ভোটটা করেছে যেন জাতীয় পার্টিকে 1% ভোট না দেওয়া হয়, এবং জাতীয় পার্টিকে যেন একটিও আসন না দেওয়া হয়। সেটা আমরা মনে করি দীর্ঘমেয়াদী হবে না, জাতীয় পার্টি ফিরে আসবে খুব দ্রুত। জি, শেষে একটু ডিস্টার্ব করলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 20 মিনিট সময় নিয়েছিলাম আপনার কাছ থেকে। আপনার সার্বিক সফলতা কামনা করি। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।